145টি মামলার 1 মাস রিমান্ড খেটেছি। রাজনীতিতে কিভাবে সম্পৃক্ত হলেন? স্কুল জীবনে আমি রাজনীতি শুরু করেছি। আপনার সামাজিক দায়বদ্ধতাগুলো কি কি রয়েছে? রাজনীতি আমাদের সবকিছু। আমি পুরানো ঢাকা নিয়ে কাজ করি। রাজনৈতিক জীবনে মন্দ অভিজ্ঞতা, তার কিছু গল্প যদি বলেন। সৃষ্টিকর্তার উপর ধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। প্রিয় দর্শক, এটিএন বাংলার রাজনীতিবিদদের জেল জীবন অনুষ্ঠানে আজকের অতিথি রফিকুল ইসলাম রাসেল। প্রিয় রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। তার সাথে সাথে আপনাকে প্রশ্ন দিতে চাচ্ছি, বিএনপির রাজনীতিতে কিভাবে সম্পৃক্ত হলেন, কেন সম্পৃক্ত হলেন? 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে আমরা দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির অনেক নেতারা আপনার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আপনার এই অনুষ্ঠানে আজকে কথা বলতে পেরে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিএনপির জাগদল থেকে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, আমার পরিবারের অনেক সদস্যরাই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। যেহেতু ছোটবেলা থেকে দেখেছি তাদের রাজনীতির পথ চলা, তখন থেকে আমার প্রেরণা ছিল যে আমি ছাত্র রাজনীতি করব। 1991 সালে আমি বৃহত্তর লালবাগ থানার ছাত্র দলের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ছিলাম। পরবর্তীতে যখন স্কুল এবং কলেজ জীবন পেরিয়ে যখন আমি বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করি, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তখন ইয়ার কমিটির আহ্বায়ক ছিলাম, ডিপার্টমেন্ট কমিটির আহ্বায়ক ছিলাম। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য হয়েছি। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক হয়েছি এবং পরবর্তীতে আমি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের শাহাবুদ্দিন লালটু এবং আজিজুল বাড়ি হেলাল কমিটির কেন্দ্রীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলাম। পরবর্তীতে আজিজুল বাড়ি হেলাল এবং শফিউল বাড়ি বাবুর কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম আমি পাঠাগার সম্পাদক কেন্দ্রীয় সংসদে নির্বাচিত হয়েছিলাম এবং শেষ আমি সুলতান সালাউদ্দিন টুকু সভাপতি ছিল এবং আমিরুল ইসলাম খান আলিম সাধারণ সম্পাদক ছিল। সেই কমিটির আমি সহ সভাপতি নির্বাচিত হয়েছিলাম। এই ছাত্র রাজনীতি থেকে শুরু করে তখন বিএনপির রাজনীতিতে এসেছি আমি। এইভাবেই রাজনীতির আমার উত্থান। প্রিয় রাসেল ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি একজন রাজনীতিবিদ হিসেবে আপনার সামাজিক দায়বদ্ধতাগুলো কি কি রয়েছে? আসল কথা কি, যখন একজন রাজনীতিবিদ থাকে মানুষ, তখন সমাজের প্রতি দায়বদ্ধতা তার সবচাইতে বেশি থাকে। কারণ সমাজের মঙ্গলের জন্য যারা কাজ করে তারাই কিন্তু রাজনীতিতে প্রতিষ্ঠিত হয় এবং আমাদের সমাজের কাজ তো করতেই হবে, পাশাপাশি গণমানুষেরও কাজের জন্য বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমাদের কাজ করতে হয়। আমরা রাজনীতি থেকে বেড়ে উঠেছি, রাজনীতি আমাদের সব কিছু। আপনারা জানেন 2015 থেকে 2020 পর্যন্ত আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলাম। সেই প্রেক্ষাপটে রাজনীতিটা খুব টাফ ছিল আমার জন্য, নির্বাচিত হওয়াটা খুব টাফ ছিল। রাতের বেলা ভোট নিয়ে গিয়েছিল, কিন্তু আমি লোকাল ছেলে হিসাবে জনগণ ভোট কেন্দ্র পাহারা দিয়েছিল, আমাকেও নির্বাচিত করেছিল। আমার যে মেয়র প্রার্থী ছিল মির্জা আব্বাস, তিনিও বিপুল ভোটে আমার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছিলেন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরকে নিয়ে আমি নির্বাচিত হয়েছি। আমাদের রাজনীতিবিদদের সমাজে অনেক দায়বদ্ধতা আছে, অনেকেই নেতা হয়ে যায়, এমপি হয়, মন্ত্রী হয়, কিন্তু প্রকৃতপক্ষে পুরানো ঢাকার উন্নয়নের জন্য কিন্তু কেউ কাজ করে না। আমাদের পুরানো ঢাকায় নানাবিধ সমস্যা জর্জরিত। সবচাইতে বড় সমস্যা এখন যে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়ে যায়। এমন প্রকট জলাবদ্ধতা তৈরি হয় যেখানে মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে যাওয়ার সময় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, স্কুলগামী ছাত্রছাত্রীদেরও চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, মানুষের চলাচলের উপযোগী না। এখানে নগর অনেক আগে থেকে গড়ে উঠেছিল, পাকিস্তান আমলে এখানে সুয়ারেজের সিস্টেমটা করেছিল, জনসংখ্যা তো অত বেশি ছিল না,
কিন্তু ডে বাই ডে প্রতিটা এলাকায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের আধুনিক সুয়ারেজ সিস্টেমটা পুরানো ঢাকায় কিন্তু হয়নি। দ্বিতীয়ত, পুরানো ঢাকার কোনো পরিকল্পিত শহর না। এখানে ছোট ছোট গলি আছে, সরু পথ, এখানে রাস্তার অবস্থাও পর্যাপ্ত না। যানবাহনের সংখ্যা বেড়েছে কিন্তু রাস্তার সংখ্যা কিন্তু বাড়েনি। আমরা সর্বদাই এখানে যানজটের কবলে পড়ি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমি পুরানো ঢাকা নিয়ে কাজ করব। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, আমার কাজ থাকবে পুরানো ঢাকার সমস্যা এক একটি করে আইডেন্টিফাই করব। আপনারা জানেন পুরানো ঢাকায় পঞ্চায়েত প্রথা আছে, বিভিন্ন সামাজিক সংগঠন আছে। সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে, পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে সকলে মিলে কাজ করলে এই সমস্যার ইনশাল্লাহ সমাধান হবে। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, রাজনৈতিক জীবনে আপনার ভালো অভিজ্ঞতা, মন্দ অভিজ্ঞতা কিংবা তিক্ত অভিজ্ঞতা বলি, তার কিছু গল্প যদি বলেন। প্রতিটা মানুষের একটা ভালো সময় যায়, খারাপ সময় যায়, আর রাজনীতিবিদের তো ভালো সময় খারাপ সময় সমন্বয় চলতে হয়। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, প্রায় 17টি বছর এই দেশের স্বৈরাচার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। মানুষের মৌলিক অধিকার ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না। সেই সময় আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম করতে চেয়ে আমাকে বারবার জেলে যেতে হয়েছিল। 145টি মামলা দেওয়া হয়েছিল। আমাকে 3টি মামলায় 5 বছর 9 মাস সাজা দেওয়া হয়েছিল। চকবাজার থানা, লালবাগ থানা, বংশাল থানা, শাহবাগ থানা, রমনা থানা, পল্টন থানা সহ এমন কোনো থানা নেই যেখানে মামলা দায়ের করা হয়নি। চকবাজারে প্রায় 45টি মামলা আমার নামে ছিল এবং মামলা দিয়েই তারা ক্ষান্ত হয়নি। তারা রিমান্ডের নামে আমাদেরকে অনেক মানসিক এবং শারীরিক নির্যাতন করেছিল। আমি প্রায় 145টি মামলার 1 মাস রিমান্ড খেটেছি। ডিবি অফিসে আমাদেরকে রিমান্ডে নেওয়া হতো একটি ছোট্ট ঘরে, যেখানে 7 জনের থেকে 8 জন ঘুমানোর ব্যবস্থা থাকতো। সেখানে আমাদেরকে 25 জনকে রাখা হতো। একজন রাজনীতিবিদ যে কোনো সরকারের সমালোচনা করতেই পারে, তার বিরোধিতা করতেই পারে। এই জন্য কি একজন রাজনীতিবিদকে সমাজে কোনো স্থান দেওয়া হবে না? 2014 সালে আমার 12 বছরের এক ম্যারেজ ডে অনুষ্ঠানে ডিবি আমাকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করেই শুধু ক্ষান্ত হয়নি, তারা পুলিশের গ্রেপ্তারকৃত গাড়ি থেকে আমাকে মাইক্রোতে তুলে নেওয়া হয়েছিল। তখন ঢাকা শহরে টক অফ দ্য টাউন গুম ছিল। তখন আমি আমার ওয়াইফকে আমার একটি মোবাইল দিয়ে ফোন করে বলেছি যে মিডিয়াকে তুমি তাড়াতাড়ি খবর দাও, আমাকে কিন্তু মাইক্রোতে তুলে নেওয়া হয়েছে। তখন আমার ওয়াইফ মিডিয়াতে খবর দিয়েছিল এবং এনটিভি এবং বাংলা ভিশনে স্ক্রলে চলে এসেছিল যে সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করা হয়েছিল। আল্লাহর রহমতে সেই কারণে আমি বেঁচে গিয়েছিলাম। এই অবস্থা এমন ছিল যে আমার আপন ভাই, যে কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, টোটালি একজন বিজনেসম্যান, তাকেও 2 বার গ্রেপ্তার করা হয়েছিল। এমন সমস্যা তৈরি হয়েছিল যে আমার ভাইয়ের সাথে আমার সম্পর্কের অবনতি হয়ে গেছিল। কারণ ভাই তো ব্যবসা বাণিজ্য করে, সে তো আর রাজনীতির সাথে সম্পৃক্ত না। তার ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছিল। আমি একবার জেলখানার থেকে মুক্তি পাবো, তখন আমি হাইকোর্ট থেকে একটা রিট করেছিলাম, নট টু হ্যারাস, নট টু অ্যারেস্ট, যাতে জেলগেট থেকে আমি বের হওয়ার পর আমাকে যাতে ডিবি গ্রেপ্তার না করে। ওই সময় আমার উকিল কাগজপত্র সব দিয়েছিল জেলখানায়। আমার বেলবন চলে এসেছিল, আমার ছেলে গিয়েছিল এবং আমার অনেক ভাই ব্রাদাররা গিয়েছিল আমাকে নেওয়ার জন্য। রাত 9টার পরে বলে যে আপনাকে এখন ভিতরে চলে যেতে হবে। পরবর্তী দিন খবর পেয়েছি যে জেলারকে টাকা দেয়নি, এই জন্য আমাকে বের করেন। দেখেন যে ভাগ্যের কি নির্মম পরিহাস। কয়েকটি টাকার জন্য কিন্তু এই জেলার আমাকে আবার জেলখানায় নিয়ে গিয়েছিল। আসলে এইভাবে অনেক মানসিক যন্ত্রণার মাধ্যমে আমরা আমাদের এই রাজনীতিকে ধরে রেখেছি। অনুষ্ঠানের অতিথি আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া,
তিনি একাধারে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, রাজনীতিবিদ হিসেবে বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালন করতে সম্মুখীন হয়েছেন। প্রিয় দর্শক, দূর থেকে শোনা যায় লঙ্কা।